আন্দোলনের যে শক্তি, আবার একই সাথে আন্দোলনের কি দুর্বলতা আছে অথবা বিষয়গুলো সামনে আনা দরকার, সেই সব বিষয়ে আমাদের মতামত দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগে থেকেই এই যে অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন, তারা আন্দোলন করে যাচ্ছে। যারা সংগঠক তারা কেবল অহিংস গণঅভ্যুত্থান হঠাৎ করে শুরু করেনি। এনারা রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের পরিচিত মানুষ এবং এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের নানাভাবে আন্দোলনের যুক্ত থাকার ইতিহাস আছে। যে এখানে যারা আজকে স্বাক্ষর দিচ্ছেন, যারা গবেষণা করছেন, এই আইন পাশ হলে তারাই ঋণ পাবেন, এরকম কোনো নিশ্চয়তার জায়গা নেই। আইন যদি পাশ হয়, বিনিয়োগ সংস্থা যদি গড়ে ওঠে, সে তো সারা দেশের জন্যই হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আপনারা অগ্রাধিকার পাবেন এবং সরকারের কাছেও তারা সেই আবেদনটাই করছে। কিন্তু এই বিষয়টাকে পরবর্তীকালে বিশেষত 25শে ডিসেম্বর 25শে নভেম্বর 2024 সালে অভ্যুত্থানের পরে যখন তার একটা সমাবেশ হচ্ছে, এরকম একটি সমাবেশের তারিখ শেখ হাসিনার পতনের আগে থেকেই তাদের ছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পরে কতগুলো বাস্তবতা তৈরি হয়েছে। দেশে নানাভাবে প্রকৃত ফ্যাসিস্ট শক্তির একটা ষড়যন্ত্র, অন্তর্ঘাত তৈরি, নানা তৎপরতা তৈরি হয়েছে এবং বিশেষভাবে ঘটনাচক্রের 25শে নভেম্বরের ওই সময়ে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। এই অহিংস গণঅভ্যুত্থানের সমাবেশকে বানচাল করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোষ্ঠী তারা তৎপর হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া। বিশেষভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠন হিসাবে যুক্ত, যারা আওয়ামী সহ প্রত্যেককেই তারা গ্রেফতার করে। ফলে এই আন্দোলন কিসের জন্য, আন্দোলন কিভাবে তারা গড়ে তুলেছে, কি তার উদ্দেশ্য, এটা ব্যাখ্যা করার মতো নেতৃবৃন্দ বাইরে ছিলেন। আজকে নানাভাবেই তারা মামলা লড়াই করে প্রত্যেকেই জামিনে মুক্ত হয়ে আজকে এখানে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলনটা দীর্ঘদিন তারা যেটা চালিয়েছে সেটা জনগণের সামনে তুলে ধরা। এবং আমরাও মনে করি যে এই যে ভুল বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে যদি আমরা এক পাশে রাখি, এই আন্দোলনের যে মূল কথাগুলো সেগুলো জনগণের জানা দরকার। এবং যেভাবে আন্দোলনকে উত্থাপন করা হয়েছে যে এটা হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে মানুষের সাথে, এই সংগঠনগুলোর মধ্যে এই ধরনের প্রতারণার কোনো উদ্দেশ্য নানাভাবেই একটা হয়তো এক মুখ থেকে কথা আরেক মুখ দিতে পারে যে আইন প্রণয়ন হলেই তারা টাকা পাবে বা ঢাকা গেলেই হয়তো আইন প্রণয়ন হবে, এরকম কতগুলো ধারণা নিচের দিকে প্রচারিত হতে হয়েছে। অথবা তাদের নিজেদের তারা এইভাবে অনেকে ধারণা করছে, ফলে টেলিভিশনে অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে কাউকে এরকম বলতে যে তাদের ঢাকায় গেলে টাকা পাওয়া যাবে, এইরকম কথা বলা হচ্ছে। তারা মূলত এই দেশের দুর্নীতি, পাচার, অর্থ পাচার, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে লড়াই করছে, এগুলোর বিরোধিতা করছে এবং এগুলো উদ্ধারের জন্য আন্দোলন করছে। এবং সেই উদ্ধার যাতে করা যায় যথার্থভাবে সেইগুলো দেশে স্পষ্ট আইন করার দাবি করছে এবং সেই উদ্ধার কিন্তু অর্থ নিয়ে একটা বিনিয়োগ সংস্থা করা দাবি করছে এবং সেইগুলো সাধারণ মানুষের, দেশের সকল মানুষের মধ্যে তাদেরকে, বিশেষত যারা সবচেয়ে বেশি, যাদের প্রয়োজন, যারা আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের কাছে এটা যাতে সবার আগে ঋণটা যায় সেইভাবেই তারা তাদের পরিকল্পনা করেছে। এবং সেই ঋণ পাওয়ার অগ্রাধিকারের জন্য, ঋণ পাওয়ার জন্য যাতে মানুষ সংগঠিত হয়, সেটা একটা শক্তি হিসেবে গড়ে ওঠে, সেই জন্য তারা স্বাক্ষর সমাবেশ ফলে একটাই বক্তব্য তাদের ছিল যে এইভাবে সংগঠিত হলে তারা ঋণ পাওয়ার অগ্রাধিকার পাবে। শেখ হাসিনার 15 বছরের শাসনে $234 বিলিয়ন, $234 বিলিয়ন এখান থেকে নানাভাবে লুটপাট হয়েছে এবং পাচার হয়েছে। এই দেশে এখন বলা হয় যে $460 বিলিয়ন সেটা জিডিপি, আমাদের মোট জাতীয় উৎপাদন কিংবা গড় উৎপাদন। সেই উৎপাদন যদিও তার হিসেব নিয়ে অনেকে কষ্ট তোলেন, কিন্তু আমরা যদি ধরেও নেই যে $460 বিলিয়ন, তাহলে তার অর্ধেক
$234 বিলিয়ন। দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি লুটপাট হয়েছে পাচার। এইটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করছে। কালকে আমি একটা সংবাদ দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ বলছেন, তিনি বলছেন যে এই সরকারের আমলে কি ভয়ঙ্করভাবে $1 বিলিয়ন লুটপাট হয়েছে, পাচার হয়েছে।